আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা। তো আজকে যে টপিকটা নিয়ে পড়া শুরু করব, এটার উপরে আপনাদের অ্যাসাইনমেন্টও এই টপিক রিলেটেড, সেটা হচ্ছে প্লেজারিজম। তো প্লেজারিজম জিনিসটা হচ্ছে আপনাদের আইপি প্রোটেকশন দেয়া, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওটার প্রোটেকশনের যেই চ্যাপ্টারটা ছিল ওখানে একটা ছোট একটা প্যারাগ্রাফ ছিল, ওখানে প্লেজারিজম সম্পর্কে লেখা ছিল, যেটা প্লেজারিজম বলতে কি বোঝায়। কিন্তু এটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ সহকারে আলাদা একটা টপিকে আলাদা করছি। এটার রিজনটা হচ্ছে এই প্লেজারিজমের আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের খুব বেশি পরিমাণ কাজে লাগবে যখন আপনারা ফাইনাল ইয়ারে থিসিসটা জমা দিতে যাবে। তো দেখছেন না আপনাদের এই যে ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা পাশ করার সময় এরকম একটা ব্ল্যাক কালারের বই জমা দেয়, দেখছেন কেউ কখনো? জি স্যার, দেখছি। হ্যাঁ, এরকম একটা বই জমা দেয়। কি বইটার মধ্যে আসলে কি থাকে? এই বইটার মধ্যে মূলত সে যে প্রজেক্টটা করছে বা তার যে থিসিসটা আছে, যেটা সে ফাইনাল ইয়ার থিসিস বা ফাইনাল ইয়ার প্রজেক্ট হিসাবে প্রেজেন্ট করবে, ওই থিসিসটা লিখতে হয়। এটা প্রায় ইজিলি 70-80 পেজ, 100 পেজের মতো হয়ে যায় বইটা। তো এই বইটা যখন জমা দিবেন, তখন দেখবেন স্যাররা একটা কথা বলবে যে আপনার প্লেজারিজম অনেক বেশি। অর্থাৎ আপনি যেই জায়গা থেকে কন্টেন্ট গুলা ধার নিছেন, সেই জায়গাগুলা প্রপারলি সাইটেশন করেন নাই এবং হিউজ পরিমাণ কপি পেস্ট করছেন। সো প্লেজারিজম কাউন্ট বেশি আসছে। স্যাররা বিভিন্ন প্লেজারিজম চেকিং সফটওয়্যার দিয়ে দেখছে যে 20% 30% এর মতো প্লেজারিজম। তখন কিন্তু স্যাররা আপনাকে পাস করতে দিবে না। তারা বলবে এটা 5 এর নিচে নামায় নিয়ে আসো। এবং দেখবেন 6 মাস থিসিস করবেন, খালি ঘুরতেই আছেন, থিসিস আর অ্যাপ্রুভ হচ্ছে না। তো এজন্য প্লেজারিজম জিনিসটা আসলে কি, এটা কিভাবে মেনটেন হয়, এবার এটা কিভাবে কন্ট্রোল করা যায়, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তো তো যেটা বলতেছিলাম যে প্লেজারিজম এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে আরেকজনের কাজ নিজের বলে চালায় দেওয়া। আরেকজনের কাজ নিজের বলে চালায় দেওয়া, এটাই হচ্ছে মূলত প্লেজারিজম। তো প্লেজারিজমের শাস্তিটা হচ্ছে খুব কড়া, এবং এটা শুধু বাংলাদেশ না, যারা মানে বিদেশে পড়াশোনা করতে যাবেন, হয়তো ইনশাল্লাহ পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি বা এই ধরনের হায়ার স্টাডির উদ্দেশ্যে যাবেন, তো সেখানে প্লেজারিজমটাকে কিন্তু একাডেমিক ক্রাইম হিসাবে কনসিডার করা হয়। একাডেমিক পর্যায়ে বা পড়াশোনার পর্যায়ে এটা ক্রাইম হিসাবে কনসিডার করা হয়। তো ধরেন আপনি কোনো একটা অ্যাসাইনমেন্টে এরকম প্লেজারিজম করলেন, আরেকজনের লেখা নিজের বলে চালাই দিলেন, হ্যাঁ, বা আগের সেমিস্টারে কারো একটা অ্যাসাইনমেন্ট জমা দিলেন, হ্যাঁ, বা কাউরে দিয়ে টাকা পয়সা দিয়ে করাইলেন। তো এটার ফলাফলটা কি হবে? এটা যদি প্রুফ হয়, তো শুধু যে অ্যাসাইনমেন্টটাই জিরো পাবেন তা না, ওই টোটাল কোর্সটাতেও জিরো পেয়ে যাবেন। ওই কোর্সে যতই কুইজ, মিড টার্ম, ফাইনাল যাই দেন না কেন, স্যার ডাইরেক্টলি ফেল দিয়ে দেবে। তারপরে প্রবেশন দিতে পারে, অর্থাৎ শুধু ওই কোর্স না, বরং ওই পুরা সেমিস্টারের জন্য আপনাকে সাসপেন্ড করতে পারে, যে এই সেমিস্টারে আরো অন্যান্য যত কোর্স আছে সবগুলা থেকে আপনাকে বের করে দিবে। এমনকি আপনি যদি রিপিটেডলি এই অপরাধটা, এই ক্রাইমটা যদি রিপিটেডলি করেন, আরো দু একবার ট্রাই করেন, তখন ইন দ্য ওয়ার্স্ট কেস আপনি যেই প্রোগ্রামে, যে মাস্টার্স বা পিএইচডি বা যাই নিছিলেন না কেন, যেটাতে ফরেন কান্ট্রিতে গেছিলেন, সেই ফরেন কান্ট্রি সেই প্রোগ্রামটা থেকে আপনাকে ডিসমিস করে দিতে পারে। তো স্যারদের এরকম আছে না যে ভাই বোন আত্মীয় স্বজন বিদেশে থাকে, এরকম পড়াশোনার কাজে স্যারদের কেউ নাই, এরকম বন্ধু বান্ধব আছে স্যারদের কেউ? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আছে। হ্যাঁ, তাহলে মনে করেন বিদেশ যাওয়াটা কি খুব ইজি? কি মনে হয় যে কতগুলা ফর্ম ফিল আপ করলাম, কয়েকটা বাটনে ক্লিক করলাম, 5-10 হাজার টাকা খরচ করলাম আর বিদেশ চলে গেলাম, এরকমই কি সহজ? হুম। না স্যার। না স্যার, অনেক কঠিন। তাহলে চিন্তা করে দেখেন যে আপনি একটা স্টাডি পারপাসে বিদেশে অনেক কষ্ট করে, যেমন এই যে আমাদের সোনারগাঁও ভার্সিটির স্টুডেন্টরা কিন্তু হিউজ পরিমাণ জার্মানি যায়। তো এরা দেখা যাচ্ছে যে
ক্ষেত্র বিশেষে ১ বছর ২ বছর ওয়েট করতে, করতে দেখা যাবে অনার্স কমপ্লিট হয়ে গেছে। তার জার্মানির আর ইন্টারভিউ, ভিসার ইন্টারভিউ আর বলবে না। মানে ভিসা আর পাওয়া হয় না। এত কষ্ট করে একটা ভিসা পাইলো। পাওয়ার পরে এই প্লেজারিজম এর কারণে, এই প্র্যাকটিসটার কারণে, আরেকজনের লেখা নিজের বলে চালায় দেওয়ার কারণে তার ওই মাস্টার্স প্রোগ্রামটাই ক্যানসেল হয়ে গেল। এবং যারা জানেন তারা তো জানেনই, যাদের আইডিয়া নেই তাদের বলতেছি যে আপনি যদি বিদেশে যেই কারণে ভিসা নিয়ে গেছেন, লাইক স্টাডি হলে স্টাডি বা বিদেশে যদি ওয়ার্ক পারপাসে যান, সেই চাকরিটা যদি চলে যায় বা সেই স্টাডিটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা আপনাকে সর্বোচ্চ ১০ দিন থেকে ১৫ দিন সময় দিবে কান্ট্রিটা লিভ করে বা দেশে চলে আসার জন্য। আপনি যদি ওই ১০-১৫ দিনের মধ্যে দেশে না আসেন, তখন পুলিশ আপনাকে খোঁজা শুরু করবে। সো আসলে প্লেজারিজম কিন্তু একটা খুব মানে সিভিয়ার একটা ইস্যু। হ্যাঁ? এটার জন্য অনেকের বিদেশ থেকে করা ডিগ্রি পরবর্তীতে ক্যানসেল হয়ে যাবে। এই ধরনের অনেক উদাহরণ বাংলাদেশে আছে। তো আমরা প্লেজারিজম চেকের জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। এর মধ্যে একটা খুব পপুলার সফটওয়্যার হচ্ছে Turnitin.com। তো এই Turnitin.com আমাদেরকে একটা সাজেশন দিচ্ছে। এই লিঙ্কটাও আমি দিয়ে দিছি। স্লাইডে পাবেন। এই Turnitin আমাদেরকে একটা সাজেশন দিচ্ছে যে আসলে কি, কি কাজ করলে প্লেজারিজম হয়? এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে এই প্লেজারিজম হয় বা ধরে কিভাবে? ঠিক আছে? প্লেজারিজম ধরে কোন জায়গায়? এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝি বা খেয়াল রাখি তাইলে কিন্তু আ আমাদের লেখাগুলোর ক্ষেত্রে বা সাবমিশনের ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকতে পারবো। তো ১ম যেই কথাটা তারা বলছে সেটা হচ্ছে ক্লোন, অর্থাৎ সাবমিটিং অ্যানাদারস ওয়ার্ক ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাজ ওয়ানস ওন। তো এখানে যেটা হচ্ছে যে এখানে একটা ধরেন ইন্টারনেটে আপনি কোনো একটা লেখা পাইলেন, হ্যাঁ? এটা হচ্ছে সোর্স টেক্সট। আর এটা হচ্ছে স্টুডেন্টের ওয়ার্ক, মানে সে এটা অ্যাসাইনমেন্ট জমা দিছে। তো স্যার এখানে যেটা করছে, এইখানে টাইটেল সুদ্ধা এখানে যা আছে হুবহু সে কপি করে পেস্ট করে জমা দিয়ে দিছে। এবং সে অ্যাসাইনমেন্টে নিজের নাম-টাম লিখে আইডি-টাইডি লিখে জমা দিয়ে দিছে। একদম হুবহু কপি। তো এটাকে প্লেজারিজম কাউন্ট করতেছে। এখানে যে লাল কালারের দাগটা দেখতে পাচ্ছেন, টার্নিটিন সফটওয়্যারে এরকম লাল, নীল দাগ আসে। এর মানে হচ্ছে এই অংশের মধ্যে প্লেজারিজম আছে। তো দেখেন পুরাটা অংশ প্লেজারিজম। একেবারে টাইটেল থেকে শুরু করে সবটুকু অংশ প্লেজারিজম ধরছে। আচ্ছা। দেন ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে কন্ট্রোল সি। অর্থাৎ কন্ট্রোল সি বলতে ওরা যেটা বোঝাচ্ছে যে কন্টেইন সিগনিফিক্যান্ট পোরশনস অফ দ্য টেক্সট ফ্রম এ সিঙ্গেল সোর্স উইদাউট অল্টারেশন। তো এখানে যেটা করতেছে সে হচ্ছে এখানে টাইটেলটা চেঞ্জ করছে। ভালো। কিন্তু এই যে এটুকু অংশ ১-২ লাইন ১টা-২টা ওয়ার্ড ছাড়া বাদবাকি পুরাটাই হুবহু কপি। বাদবাকি পুরাটাই এই লেখাটার হুবহু কপি। ২-১টা ওয়ার্ডে এন্ড, হোয়াইল এগুলা খালি তার নিজের লেখা। বাদবাকি পুরাটাই কপি। তারপরে যেটা বলতেছে তারা ফাইন রিপ্লেস মানে হচ্ছে চেঞ্জিং keywords and phrases but retaining the essential content of the source। অর্থাৎ এখানেও সেম, এখানেও সে টাইটেল চেঞ্জ করছে, ঠিক আছে। তো এখানে করছে কি সে কয়েকটা ওয়ার্ড খালি পরিবর্তন করছে। যেমন এখানে লিখছে নন ইনডিজিনিয়াস। তো ইনডিজিনিয়াস এর একটা সিনোনিম সে ব্যবহার করছে, যেটা হচ্ছে নন নেটিভ। বা এখানে যেমন 19 টা কথায় লেখা সে 19 সংখ্যায় লিখছে। এটা লিখেই সে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিল। প্লেজারিজম ধরে ফেলছে। দেখেন পুরাটাই লাল। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রিমিক্স। রিমিক্স মানে হচ্ছে প্যারাফ্রেজেস ফ্রম মাল্টিপল সোর্সেস মেড টু ফিট টুগেদার, যেটা আমরা অনেক সময় করি। আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। আপনারা অ্যাসাইনমেন্টটা ChatGPT, DeepSeek, এই সেই নানান জেমিনি এরকম বিভিন্ন ওয়েবসাইটে দিবেন। ওটার থেকে ফার্স্ট প্যারাগ্রাফ, এখান থেকে ইদ্দুর, এখান থেকে ইদ্দুর, বিভিন্ন জায়গা থেকে কপি করে পেস্ট বানায় আপনি একটা অ্যাসাইনমেন্ট খিচুড়ি বানায় জমা দিবেন। এটা যখন কোনো প্লেজারিজম চেকিং সফটওয়্যারে ফালাবে তখন প্রত্যেকটা আলাদা, আলাদাভাবে ধরবে। যেমন এই রেড কালারটা হচ্ছে একটা জায়গা থেকে কপি করা, ইয়েলো কালারটা আরেকটা জায়গা থেকে কপি করা, এখানে যে একটু ওই যে বেগুনি কালার দিয়ে দেখানো যাচ্ছে এটা আরেকটা জায়গা থেকে কপি করা। এই ৩ টা কিন্তু ধরে ফেলছে। সে বেসিক্যালি করছে কি রিমিক্স করছে। অর্থাৎ একেকটা জায়গা থেকে প্যারাফ্রেজ করে হুবহু নিয়ে আসছে। তারপরে তার নাম দিচ্ছে হচ্ছে রিসাইকেল, মানে হচ্ছে যে borrows generously from the writer's previous work without citation। তো এখানে যেটা হচ্ছে যে এখানে এই অরিজিনাল যে রাইটিং আছে সেই রাইটিং থেকে সে অনেক ইনফরমেশন নিয়ে আসছে তার নিজের লেখায়।
অর্থাৎ এই রাইটিং এর অনেক ইনফরমেশন সে তার নিজের লেখায় ব্যবহার করছে, কিন্তু কোনো সাইটেশন বা রেফারেন্স দেয়নি। সাইটেশন ওয়ার্ডটার মানে হচ্ছে রেফারেন্স, মানে অরিজিনাল রাইটারকে রেফার করা, যে আমি ওর থেকে শিখে আমার লেখাটা লিখছি। এটা সে লেখে নাই, সে শিখছে এখানে অনেক কিছু। হ্যাঁ, এখান থেকেই সে ম্যাক্সিমাম জিনিস শিখে শিখে লিখছে, কিন্তু তাকে সাইট করে নাই বা তাকে রেফার করে নাই। তাহলে এটার নাম হচ্ছে রিসাইকেল, মানে আরেকজনের লেখা থেকে প্রচুর পরিমাণ হেল্প নিছে, কিন্তু ওই হেল্পের বদলতে সে কোনো রেফারেন্স দেয় নাই। এরপরটার নাম হচ্ছে হাইব্রিড। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এখানে রেফারেন্স আছে। হ্যাঁ, এখানে সে এই যে এই লাইনটুকু লেখার পরে আবার ওয়ান ওয়ান লিখে সে যে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিছে যে কোত্থেকে আমি হেল্প নিছি সেটা লিখছে। তো মজার বিষয় হচ্ছে এইটুকু অংশ দিয়ে সে স্যারকে বোঝাচ্ছে যে স্যার আমি সাইটেশন করছি ঠিকঠাক মতো। হ্যাঁ, কিন্তু উপরে নিচে সব কপি। এখানে টাইটেল কপি, এখানে এই অংশটুকু পুরাটাই কপি, এখানে আবার নিচের এই অংশটুকু পুরাটাই কপি। হ্যাঁ, অর্থাৎ উপরে নিচে সব কপি করে সে মাঝখানে একটা সাইটেশন দিয়ে স্যারকে বুঝ দিচ্ছে যে স্যার আমি সাইটেশন করছি। হ্যাঁ, এখন কিন্তু দেখেন ঠিকই প্লেজারিজম কাউন্ট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাশ আপ। ম্যাশ আপ মানে হচ্ছে মিক্সেস কপিড ম্যাটেরিয়াল ফ্রম মাল্টিপল সোর্স। এটা অলরেডি বলছি যে একাধিক সোর্স থেকে একই কপি, একই কন্টেন্ট নিয়ে আসা। তো এরপরেরটার নাম যারা বলতেছে 404 এরর, তার মানে হচ্ছে ইনক্লুড সাইটেশনস টু নন এক্সিস্টেন্স অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট সোর্সেস। তো এই হচ্ছে আরেক চালাকি। এর চালাকিটা কি? সে এইটুকু অংশ লেখার পর সাইটেশন করছে ওয়ান, এটুকু অংশ লেখার পর সাইটেশন করছে, এটুকু অংশ লেখার পর সাইটেশন করছে, সবই ঠিকঠাক, যে আমি এটুকু অংশ এক জায়গা থেকে নিছি, এটুকু অংশ এক জায়গা থেকে নিছি, সব সাইটেশন সুন্দর পারফেক্ট। তো মজার বিষয় হচ্ছে এই যে সাইটেশন গুলো দেওয়া, এগুলা সব ফেক সাইটেশন, এগুলা সব মিথ্যা সাইটেশন। এরকম কোনো লিঙ্কই আসলে নাই। ব্যাপারটা বুঝছেন স্যাররা? এগুলা সব ফেক। তার মানে হচ্ছে বেসিক্যালি স্যাররা বলছে আমি আপনাদেরকে বলবো যে এই 10 থেকে 12টা 15টা সাইটেশন যাতে থাকে। হ্যাঁ, রিসার্চ পেপার থেকে যাতে সাইটেশন থাকে। আপনারা করলেন কি এরকম বানাইলেন, কিছু কিছু নাম বানাইলেন। হ্যাঁ, ব্লুম, ওয়াং, এরকম আপনাদের নিজেদের নাম টাম নিয়ে বানাইলেন। তো এইভাবে আপনারা সাইটেশন করলেন। তাহলে এটা কি 404 এরর, তার মানে হচ্ছে এমন সব সাইটেশনের লিঙ্ক সে দিছে যেগুলো আসলে এক্সিস্টই করে না, এগুলো হচ্ছে ফেক। আচ্ছা, aggregator includes proper citation to sources but the paper contains almost no original work. এই এই স্যারের আবার কি সমস্যা? এই স্যারের সমস্যা হচ্ছে সে সুন্দর মতো সাইটেশন করছে, সাইটেশন গুলার লিঙ্কও সব পারফেক্ট, সবই ঠিক আছে, কিন্তু এখানে এই যে এই তিনটা ওয়ার্ড, এই যে ইয়োসেমিটে হ্যাজ এ, এই ইয়োসেমিটে হ্যাজ এ, এই তিনটা ওয়ার্ড ছাড়া তার নিজের কোনো লেখা নাই। প্রত্যেকটা লাইনই আসলে সে কারো না কারো থেকে নিয়ে আসছে, নিজের অরিজিনাল কোনো ওয়ার্কই নেই। তাইলে এই অ্যাসাইনমেন্টটা করে তার লাভ কি? তো সেটাও প্লেজারিজমের ভিতরে পড়তেছে। তার মানে আমরা প্রত্যেকটা জিনিসে আসলে আরেকজনের থেকে কপি করা। ঠিক আছে? যতই সাইটেশন করি না কেন, আরেকজনের থেকে নিয়ে আসা। আমার নিজের কোনো লেখা নাই। আর ফাইনালি হচ্ছে রিটুইট, তার মানে হচ্ছে এখানেও প্রপার সাইটেশন দেওয়া আছে, সবই ঠিক আছে। বাট রিলাইজ টু ক্লোজলি অন দ্য টেক্সট অরিজিনাল ওয়ার্ডিং অ্যান্ড অর স্ট্রাকচার, তার মানে হচ্ছে যে এইটার সেন্টেন্স স্ট্রাকচার, এটা ঠিক যেভাবে যেভাবে লেখা আপনি ঠিক ওইভাবেই লিখছেন। দু একটা ওয়ার্ড খালি চেঞ্জ করছেন, দু একটা গ্রামার স্ট্রাকচার খালি পরিবর্তন করছেন, বাট মোরলেস এই লেখাটার এই লেখাটা সেম মনে হচ্ছে। তো এই সমস্ত কাজগুলা যদি আপনারা করেন তখন কিন্তু টার্নিটিন বলেন বা গ্রামারলি বলেন বা বিভিন্ন প্লেজারিজম চেকিং সফটওয়্যার যেগুলো আছে, তারা কিন্তু আপনার পেপারটার মধ্যে প্লেজারিজম ধরবে এবং আপনাকে অনেক বাজে একটা স্কোর দিবে, যে স্কোর দিয়ে আপনাদের থিসিস বা এগুলা কিন্তু আমাদের জমা জমা দিতে পারবেন না, স্যাররা বারবার ফেরত পাঠাবে। তো আমরা তো তাহলে দেখলাম যে কি কি কাজ করলে প্লেজারিজম হয়। তো এখন একটা প্রশ্ন আসছে, স্যার তাহলে আমি করবোটা কি? মানে মানে আমি কি তাহলে কোনোই কপি করতে পারবো না? আমি তাহলে ইনফরমেশন কোথা থেকে যদি নেই, সেটা প্রপারলি ইউজ করার সিস্টেম কি? ওটারই নাম হচ্ছে সাইটেশন। অর্থাৎ প্রপার সিস্টেমে কিভাবে আরেকজনের ইনফরমেশন ইউজ করা যায়, সিস্টেমটা কি? তো আমরা সাইটেশনের অনেক ধরনের ফরম্যাট, অনেক ধরনের স্টাইল হয়। যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমরা ইউজ করি হচ্ছে IEEE ফরম্যাট। তবে যেহেতু আমরা হিউম্যানিটিস কোর্স করতেছি এবং সারা ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার
সাইটেশন ফরম্যাট হচ্ছে এপিএ বা আমেরিকান আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের যেই সাইটেশন স্টাইলটা আছে এটা সবচেয়ে বেশি পপুলার। তো আমরা এটাই দেখবো, এটার 7th এডিশন যেটা আছে, বর্তমানে রানিং যে এডিশনটা আছে, সেটার সাইটেশন স্টাইলটা আমরা একটু শিখবো। আচ্ছা, তো এপিএ সাইটেশনে আপনাকে ২ জায়গায় সাইট করতে হবে। আপনাকে ২ টা জায়গায় সাইটেশন করতে হবে। একটা হচ্ছে টেক্সটের ভিতরে, আরেকটা হচ্ছে টেক্সটের একদম শেষে। তো এটা যদি আমরা আ একটু প্র্যাকটিস সহকারে দেখাই, তাইলে ভালো বুঝতে পারবেন। হুম, ধরেন যে আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন কিডস, বা ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, বা এরকম কিছু একটা অ্যাসাইনমেন্ট আমি দিলাম। তা আপনি অ্যাসাইনমেন্টে লিখতেছেন এবং অ্যাসাইনমেন্টের রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জার্নাল আর্টিকেল এগুলো সার্চ টার্চ করতেছেন। তো একটা ওয়েবসাইটে আপনি গেলেন যেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ BUREAU ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এরকম একটা ওয়েবসাইটে আপনি গেলেন। তো এবং এই ওয়েবসাইটটার মধ্যে আপনি একটা তথ্য পাইলেন, একটা ইনফরমেশন বা একটা টেবিল বা কিছু একটা পাইলেন। যেই ইনফরমেশনটা অনেকটা এরকম যে, মনে করেন যে 13 টু 20 ইয়ার ওল্ড বাংলাদেশি পিপল spend around 6 hours daily on social media. স্যাররা কি আমার কথা শুনতেছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা। তো কোনো কিছু শোনা না যাচ্ছে বুঝলে প্রশ্ন করেন, হ্যাঁ? তো এই ধরেন একটা ওয়েবসাইটে গেলাম এবং এই ওয়েবসাইটে এই ধরনের একটা ইনফরমেশন আমি পাইলাম কোথাও। তো আমার অ্যাসাইনমেন্টটাও তো ছিল এরকমই যে টিনেজারদের উপর সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট বা সামথিং। তো আপনি চাইতেছেন যে আমি যদি এই এই ইনফরমেশনটা যদি আমার অ্যাসাইনমেন্টে ইউজ করি, তাইলে আমার অ্যাসাইনমেন্টটা খুব ভালো হয়। আমি আমি নাম্বারটা বেশি পাবো, বা এই লেখাটা যদি আমি লিখি যে সোশ্যাল মিডিয়াতে ৬ ঘন্টার উপর সময় কাটায়, তো তখন আমার লেখাটা ভালো হবে, আমি নাম্বার বেশি পাবো। তো তখন আপনি আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে আ কিভাবে এই লেখাটা ঢুকাইতে পারেন, ঠিক আছে? যাতে প্রপারলি আপনার অন্য কেউ, যেমন বেসিক্যালি হইছে কি যে আপনি তো রিসার্চটা করেন নাই। এই রিসার্চটা করছে হচ্ছে এই অর্গানাইজেশনটা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তারা এটার উপরে রিসার্চ করছে। আমি তো এই ইনফরমেশনটা আমি তো মানে স্কুল কলেজের সামনে গিয়ে বাচ্চাদের জিজ্ঞেস করি নাই। এই তোমরা কতক্ষণ ফেসবুক চালাও? এই তোমরা কতক্ষণ ইউটিউব চালাও? এই কষ্টটা তো আমি করি নাই। কষ্টটা করছে সে। সে একটা কষ্ট করছে এবং আমি তার ইনফরমেশনটা ইউজ করে আমার অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করতেছি। এতে কোনো দোষ নাই। এটা কোনো সমস্যাও নাই। তাহলে প্রপার সিস্টেমটা কি? প্রপার সিস্টেমটাই হচ্ছে সাইটেশন করতে হবে। প্রপার সিস্টেমটা হচ্ছে সাইটেশন করতে হবে। তো আমরা সাইটেশনের এখন ২ টা স্টাইল দেখব। ইনটেক্সট সাইটেশন, তার মানে লেখার ভিতরে। আর ধরেন আপনার একটা এসে দিছে, ওই এসের ভিতরে আপনি সাইটেশনটা করবেন। এটা ২ ভাবে করা যায়। আমি এখানে একটা লিংক ওপেন করতেছি। ২ টা লিংকের মধ্যে ইনটেক্সট সাইটেশন আছে। হ্যাঁ, এখানেও আছে, একই কথা ২ জায়গায় লেখা। তো আমরা একটু দেখে আসি যে কিভাবে। যে আপনি ন্যারেটিভলি ইনটেক্সট সাইটেশন করতে পারেন অথবা প্যারেনথেটিক্যালি ইনটেক্সট সাইটেশন করতে পারেন। তো ন্যারেটিভলি কিভাবে করে? ন্যারেটিভলি করে হচ্ছে অনেকটা এরকম। আপনি এভাবে লিখতে পারেন। আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। ধরেন আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে আপনি এভাবে লিখতে পারেন যে রিসেন্ট রিসার্চ ফ্রম বাংলাদেশ বিউরো ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স শোজ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে একটু সালটা দিতে হবে। ধরেন কথার কথা, ওয়েবসাইটে এই রিসার্চটা করা হয়েছিল ২০২২ সালে। কথার কথা। সো ২০২২ shows that young people from Bangladesh spend 6 hours on an average in on social media.
মিডিয়া ডেইলি। সো আপনি লেখাটা এইভাবে লিখতে পারেন যে দেখেন আমি ওর লেখাটা কিন্তু ইউজ করছি এবং সে যেভাবে লিখছে আমি সেভাবে লিখিনি। সে বলছে 13 থেকে 20 বছর। আমি বলছি যেহেতু আমার অ্যাসাইনমেন্টটা ছিল ইয়াং পিপলদের উপর সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট কি। তো আমি ওভাবেই লিখলাম যে রিসেন্ট রিসার্চ ফ্রম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এরপর একটা প্যারেনথেসিস দিয়ে লিখলাম 2022 shows that young people from Bangladesh spend around 6 hours on average on social media. প্রতিদিন তারা 6 ঘন্টা কাটায়। তাহলে এই যে স্টাইলটা, এই স্টাইলটার নাম হচ্ছে এই স্টাইলটার নাম হচ্ছে আমাদের ন্যারেটিভ স্টাইল। তাহলে এই স্টাইলটার নাম হচ্ছে আমাদের ন্যারেটিভ স্টাইল অফ ইনটেক্সট সাইটেশন। তার মানে হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ, মানে আমি একটা এসে লিখতেছিলাম, এসের মধ্যে এই একটা লাইন আমরা ন্যারেটিভলি ব্যাখ্যা করলাম যে আহ, সে আমাকে দেখাইছে এরকম। তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে 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 সাইটেশন। হ্যাঁ, ভিতরে ভিতরে সাইটেশন, আপনি ভিতরে ভিতরে কোন সোর্স থেকে ইনফরমেশনটা আনতেছেন সেই জিনিসটাকে ব্যাখ্যা করতেছেন। আচ্ছা, এই সেম কাজ অর্থাৎ ইনটেক্সট সাইটেশনের আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে প্যারেনথেটিক্যাল সাইটেশন। অর্থাৎ আপনি এই জিনিসটা এইভাবে লিখবেন, আমি একটু দেখাই। কপি করলাম, পেস্ট করলাম, কেউ আসছে বোধহয়। আচ্ছা, একটু কপি পেস্ট করাতে একটু ঝামেলা হয়ে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা, লিখেই ফেলি। অর্থাৎ আপনি জিনিসটা এইভাবেও লিখতে পারেন, এই একই একই জিনিস, একই উত্তর। অর্থাৎ আপনি এইভাবে লিখলেন যে রিসেন্ট রিসার্চ শোস দ্যাট, এই কথাটাই আহ, আচ্ছা, সো ফ্রম বাংলাদেশ আচ্ছা, তো আপনি এই লেখাটা এটা বুঝে নিয়েন যে আর কি, মানে আমি লেখাটা লিখতেছি রিসেন্ট রিসার্চ শোজ দ্যাট ইয়াং পিপল ফ্রম বাংলাদেশ, BNGL এর DESH বাংলাদেশ স্পেন্ড 6 hours অন এন এভারেজ অন সোশ্যাল মিডিয়া ডেইলি। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এর পরে এই লেখাটা শেষ করার পরে একটা প্যারেনথেসিস বা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো যে বাংলাদেশ BUREAU ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স 2022 কমা 2022। এই স্টাইলেও আপনি ইনটেক্সট সাইটেশন করতে পারেন। তাহলে এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট স্টাইল। এই স্টাইলটার নাম হচ্ছে প্যারেনথেটিক্যাল স্টাইল, প্যারেনথেটিক্যাল স্টাইল অফ ইনটেক্সট সাইটেশন। আপনারা যে কোনো স্টাইল অনুসরণ করতে পারেন আপনাদের লেখায়। তো আমরা যদি একটা কোনো রিসার্চ পেপার বের করি এবং দেখি যে এই ধরনের কোনো কাজ করে কিনা, আমরা যদি একটু গুগল স্কলারে যাই, এই গুগল স্কলার এটা আগে কেউ দেখছেন? এই এই জিনিসটা আগে কেউ কখনো ইউজ করছেন? গুগল স্কলার? হুম, স্যাররা কি এই জিনিসটা আগে দেখছেন কেউ? না স্যার। না স্যার। আচ্ছা, এটাও একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ। বাট এটার বিশেষত্বটা হচ্ছে যে এখানে সার্চ দিলে শুধুমাত্র গবেষণাপত্র বা রিসার্চ আর্টিকেল পাওয়া যায়। হ্যাঁ, আমাদের যেমন অন্যান্য নরমাল গুগলে সার্চ দিলে যেরকম ওয়েবসাইটে মানে বিভিন্ন ওয়েব লিংক আসে বা নিউজ পেপার আসে বা ভিডিও টিডিও আসে, এইখানে শুধুমাত্র স্পেসিফিক্যালি স্কলারলি আর্টিকেল পাওয়া যায়, শুধুমাত্র স্কলারলি আর্টিকেল বা রিসার্চ পেপার পাওয়া যায়। এখানে যদি আমরা যে কোনো একটা টপিক লিখে একটু সার্চ টার্চ দেই এবং আহ, আমরা যে কোনো একটা পেপার দেখি পড়তে পারি কিনা, সব পেপার আবার পড়া যায় না, কিছু কিছু পেপার ফ্রি থাকে, কিছু আবার পড়া যায় না। আমরা যদি কোনো একটা পেপার দেখি যে পড়তে পারি কিনা, আচ্ছা এই পেপারটা আমরা পড়তে পারতেছি। তো এখানে আমরা দেখবো যেমন একটু যদি বড় করি, একটু জুম করি, এখানে আমরা দেখবো যেমন এখানে তারা লিখছে যে ফর এক্সাম্পল কারেন্ট এএনআই সিস্টেমস ইনক্লুড গুগলস ডিপমাইন্ড, ফেসবুক স্পেশাল রিকগনিশন টেকনোলজি, অ্যাপলস সিরি, অ্যামাজনস অ্যালেক্সা অ্যান্ড টেসলাস অ্যান্ড উবার সেলফ ড্রাইভিং ভেহিকেলস। এই যে লাইনটুকু সে লিখলো, এই লাইনটুকু সে কিন্তু কারো থেকে শিখে লিখছে। হ্যাঁ, কার থেকে শিখছে? এই যে লোকগুলার নাম লিখে রাখছে।
যে ক্যাপল্যান অ্যান্ড হেইনলেন 2019, অর্থাৎ তাদের থেকে শিখছি। আরো কার থেকে শিখছি? এই যে নডি অ্যান্ড ডিমিট্রি, ওদের থেকে শিখছি। আরো কার থেকে শিখছি? স্ট্যান্টন, ইটিএল। ইটিএল কি জিনিস একটু পরে পড়ব। তার মানে কি এই জিনিসগুলা সে তার নিজের আবিষ্কার না, সে কিন্তু তার নিজের মাথা থেকে আনে নাই, বরং কারো থেকে ইনফরমেশনটা সে পাইছে। তাদের ইনফরমেশনটা প্রত্যেকের নাম এখানে সিরিয়াল ওয়াইজ তারা ইনটেক্সট সাইটেশন, তার মানে লেখার ভিতরে লিখে দিছে। তাহলে স্যাররা কি ইনটেক্সট সাইটেশন জিনিসটা কি এটা বুঝছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু দেখে আসি যে ইনটেক্সট সাইটেশনটা প্রপারলি করার স্টাইলটা কিরকম। আচ্ছা, ইনটেক্সট সাইটেশনের বিষয়টা হচ্ছে আপনার যদি অথার থাকে একজন, তাহলে সিম্পলি সেই অথারের লাস্ট নেমটা লিখবেন এবং এই যে লেখাটা এটা কবে পাবলিশ হয়েছে সেটা লিখবেন। যেমন এখানে লিখছে সেনড্যাক 2015 argued that children must develop imagination। তাহলে সেনড্যাক হচ্ছে কি একজন অথার। হ্যাঁ, সেই হচ্ছে মানে লাস্ট নেমটা লিখবেন এবং লাস্ট নেমটা লেখার পর ব্র্যাকেটে পাবলিশিং ইয়ারটা লিখে দিবেন। যে ধরেন এটা যদি বই হয় কত সালে পাবলিশ হয়েছে, যদি রিসার্চ আর্টিকেল হয় কত সালে পাবলিশ হয়েছে, সেই সালটা খালি মেনশন করে বলে দিবেন। যেমন আমরা আমাদের এই প্র্যাকটিসের সময় আমরা যেরকম দেখছিলাম, আমরা কিন্তু বলে দিছিলাম যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2022, তার মানে কি 2022 সালে রিসার্চটা ছিল, সেখান থেকে আমি এইটুকু ইনফরমেশন বড় বা ধার করে নিয়ে আসছি। আমার 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 অ্যাসাইনমেন্টে ব্যবহার করতেছি। তাহলে এটা গেল কি ওয়ান অথার। আচ্ছা, যদি দুইজন অথার থাকে তখন জিনিসটা খুবই সিম্পল। আপনি লিখবেন হচ্ছে সেনডেক অ্যান্ড ওয়াইস 2015। আর যদি প্যারেন্থেটিক্যাল স্টাইলে দেন তাহলে লেখাটার শেষে এই সেনডেক অ্যান্ড ওয়াইস, মানে সেনডেক একজন অথার এবং ওয়াইজ আরেকজন অথার, তাদের মাঝখানে একটা এম্পারসেন্ট সাইন দিবেন। এই যে এইটা দিবেন। আমরা সি প্রোগ্রামিং এ যে এটা দেখছিলাম না, এম্পারসেন্ট সাইন, এটা এটা আপনারা পারেন না? এই সাইনটার নাম শুনছেন না আগে? এম্পারসেন্ট, এম্পারসেন্ট। জি স্যার, এটা হ্যাঁ, সি প্লাস প্লাস। সি বা সি প্লাস প্লাস আমরা ইউজ করি। এই চিহ্নটা দিবেন, অর্থাৎ এখানে এন্ড লিখবেন না, এখানে লিখবেন হচ্ছে এম্পারসেন্ট। ঠিক আছে? আর কিন্তু সেন্টেন্সের ভিতরে আবার এন্ড লিখবেন। এই সেন্টেন্সের ভিতরে আবার কিন্তু ভুলেও এই এরকম এন্ড ওইভাবে এম্পারসেন্ট সাইন দিবেন না, কারণ সেন্টেন্সের ভিতরে এম্পারসেন্ট সাইন দিলে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের নিয়ম অনুসারে গ্রামাটিক্যালি মিস্টেক হয়। আচ্ছা, তারপর হচ্ছে তিনজনের বেশি অথার যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে ইটিএল, এট এল। ইটিএল বা এট এল, এই এট এল এটার মিনিং হচ্ছে অন্যান্য। হ্যাঁ, ইটিএল ডট এট এল। সো এটার মিনিং হচ্ছে যে মানে সে এবং অন্যান্য। তো আমরা একটা উদাহরণ দেখি, যেমন আমরা যে আমাদের যে আর্টিকেলটা আমরা মাত্রই খুললাম, এখানে অথার কিন্তু অনেকজন। এখানে হচ্ছে স্কট ম্যাকলিন, জেমা জে এম রিড, হ্যাঁ, তারপরে জেসন থমসন আছে, ক্রিস বেবার আছে, নেভিল এ স্ট্যান্টন আছে, পল এম স্যালমন আছে। তো এখানে তো 6-7 জন অথার দেখা যাচ্ছে। তো আমি কি এখন প্রত্যেকের নাম লিখবো? এরকম মনে করুন ওদের থেকে আমি একটা ইনফরমেশন নিলাম, কোনো একটা তথ্য বা কিছু একটা লিখলাম। তো এখন কি আমি এরকম প্রত্যেকের নাম লেখা শুরু করব? যে লাস্ট নেম যেহেতু, ম্যাকলিন, রিড, থমসন, বেবার, তারপরে স্ট্যান্টন, স্যালমন, সবার নাম লিখবো না। শুধু কি লিখবো? ম্যাকলিন, ইটিএএল। ইনটেক্সট সাইটেশনের সময়, ইনটেক্সট সাইটেশনের সময় এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আরেকটা আছে রেফারেন্স লিস্ট, ওখানে আবার সবার নাম লিখতে হয়। তো আমি জাস্ট সিম্পলি লিখবো ম্যাকলিন, ইটিএএল। তাহলে এই যে এট অল, এটা কি বুঝতে পারছেন? এট অল মানে কি? এটা যদি কখনো আসে আহ, তখন কি ভয় পেয়ে যাবেন যে এটা কি জিনিস? হুম, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে তিনজনের বেশি রাইটার ছিল, তাই শুধু ফার্স্ট রাইটারের লাস্ট নেমটা ইউজ করছি আর বাকিদেরটা বলছি সে এবং অন্যান্য। এটুকু বুঝছেন স্যাররা ইটিএল মানে কি? জি স্যার। আচ্ছা, তো আমরা একটু উদাহরণ দেখি যে এখানে ইটিএল পাওয়া যায় কিনা। এই যেমন এখানে এখানে দেখেন এই যে স্ট্যান্টন ইটিএল। হ্যাঁ, তার মানে কি শুধু স্ট্যান্টন একজন ছিল না, এটার সাথে মিনিমাম আরো 3-4 জন ছিল।
কিন্তু আবার এখানে যেমন বস্ট্রম 2014 এটা একজন রাইটারই ছিল, এই লেখাটার একজনই রাইটার ছিল। তারপরে যেমন লেগ এন্ড হাটার, এই লেগ এন্ড হাটারের এটা ছিল দুইজন রাইটার, তাই এর মাঝখানে এন্ড চিহ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার অনেক জায়গায় যেমন এখানে স্যালমন ইটিএল, তার মানে কি স্যালমন এবং অন্যান্য, তার মানে এখানে রাইটার ছিল কমপক্ষে 3 জনের বেশি। তো এই জন্য ইনটেক্স সাইটেশনে 3 জনের বেশি যদি রাইটার হয়ে যায় তখন আর সবার নাম লেখা হয় না, শুধু প্রথম রাইটারের নামটা লিখে বাকিটা ইটিএল লিখে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, গ্রুপ অথার কি? গ্রুপ অথার হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন। এই যেমন আমরা বললাম একটু আগে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটাকে আমরা নর্মালি বিবিএস নামে বেশি চিনি, কিংবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও। হ্যাঁ, এইভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে তাদেরটা লেখার সিস্টেমটা কি? তাদের লেখার সিস্টেমটা হচ্ছে, আপনি প্রথমবার যখন বিবিএস বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিখবেন, তখন একদম ফার্স্ট ফার্স্ট টাইম যখন লিখবেন তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুরাটা লিখবেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্গানাইজেশন, ধরেন কথার কথা 2025 সালে তাদের কোন একটা ইনফরমেশন আমি ইউজ করতেছি, হ্যাঁ, ইনফর্মস আজ দ্যাট সামথিং সামথিং সামথিং। কিন্তু এরপর সাবসিকুয়েন্ট, হ্যাঁ, আরো বারবার যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাম বারবার যদি আসে, নেক্সট টাইমের পর থেকে ইনটেক্স সাইটেশনে আর এই পুরাটার নাম লেখার দরকার নেই, তখন আপনারা সংক্ষিপ্তটা ইউজ করবেন, ডাব্লিউএইচও। ধরেন আরেকটা ইনফরমেশন 2022 সালে ফাইন্ডস দ্যাট সামথিং, এরকম কিছু একটা লেখা ছিল, এখানে বারবার আমি ডাব্লিউএইচও বারবার লিখবো না। ইনটেক্স সাইটেশনের সময় একবার, প্রথমবার ওর ফুল সাইটেশনটা দিব, ফুল নেমটা দিব, ফুল অ্যাক্রোনেমটা দিব, আর এরপর থেকে হচ্ছে শর্ট ফরম্যাটটা ইউজ করব। বারবার হচ্ছে এই ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বারবার বলার দরকার নেই। প্রথমবার বলবেন, তারপর থেকে সাবসিকুয়েন্ট ডাব্লিউএইচও ইউজ করবেন। আর আহ, ইয়াতে মানে যেটা হচ্ছে লেখার সিস্টেমটা কিরকম, ধরেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাহলে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রথমে একবার লিখবেন, ব্র্যাকেটে লিখবেন বিবিএস কমা 2022। আর যদি প্যারেনথেটিক্যাল স্টাইলে যান তাহলে প্রথমবার লিখবেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারপর একটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে বিবিএস, তারপর কমা দিয়ে 2022। কিন্তু এরপর এরপর যদি আরেকবার আসে তখন শুধু এএলএ, এই যেমন এখানে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এরপরে কিন্তু আবার এই পুরাটা লিখতে হবে না, এরপর হচ্ছে শুধু এএলএ লিখবেন বা শুধু বিবিএস বা শুধু ডাব্লিউএইচও একবার করে লিখবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনটেক্স সাইটেশনের স্টাইল। আমরা আমাদের যে কোনো রিসার্চ আর্টিকেলের মধ্যে আমরা এই যে আমি আপনাদের উদাহরণ সহ দেখাইলাম যে কিভাবে তারা ইনটেক্স সাইটেশন করতেছে, তারা এখানে প্যারেনথেটিক্যাল স্টাইল ইউজ করছে, আপনি যে কোনো স্টাইল ইউজ করতে পারেন, ইনটেক্স সাইটেশনের দুইটা স্টাইলই অ্যালাউড। আচ্ছা, তো এরপরে আমরা যেখানে যাব সেটার নাম হচ্ছে রেফারেন্স লিস্ট। তো আপনার লেখার ভিতরে যতগুলা সাইটেশন থাকবে, যেমন আমরা যদি এই আমাদের আর্টিকেলটা একটু যাই, এই যে এখানে ভিতরে ভিতরে যত জনের থেকে সে ইনফরমেশন নিছে, প্রত্যেকের ডিটেইল ইনফরমেশন এই অ্যাসাইনমেন্ট শেষ করার পর আপনাকে রেফারেন্স লিস্টে দিতে হবে। তাহলে আমরা একটু দেখে আসি জিনিসটা দেখতে কিরকম হয়। এই যে দেখেন, রেফারেন্স লিস্ট, এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কথা লেখা। এখানে হচ্ছে ভিতরে ভিতরে প্রত্যেকটা রাইটারের যে ইনটেক্স সাইটেশন নেওয়া হয়েছিল, অর্থাৎ যার থেকে যত ইনফরমেশন নিছি প্রত্যেকের টোটাল বিবরণ, একদম ডিটেইল ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা আপনাকে দিতে হবে, এটা আপনাদের দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের থিসিস নিবে না স্যাররা। হ্যাঁ, আপনারা যখন ফাইনাল ইয়ারে থিসিস দিবেন, ইনটেক্স সাইটেশন এবং রেফারেন্স দুইটাই দিতে হবে। তো যেমন দেখি, যেমন এখানে লিখছে সোটালা অ্যান্ড ইয়াম্পলস্কি। তো আমরা যদি এখানে এখানে যাই, দেখবো যে আমাদের এই যে পেপারটা দেখা যাচ্ছে যে সোটালা এবং আহ, আহ, আপনার ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখা যাচ্ছে যে ওদের একদম পেপারের ইনফরমেশন শুদ্ধ এখানে দেওয়া আছে। তো আপনাদেরকেও এইভাবে রেফারেন্স লিস্টটা দিতে হবে। তো এই রেফারেন্স লিস্ট লেখার একটা পার্টিকুলার সিস্টেম আছে। তো এই সিস্টেমটাই আমরা একটু একটু করে দেখব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের রেফারেন্স লিস্টটা লেখার একটা প্রপার সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা একটু করে দেখব।
তাহলে আমরা একটু গুগল ডক্সে যাই। তো মনে করেন যে এরকম আপনার আম, কিছু অ্যাসাইনমেন্ট লেখা আছে, হ্যাঁ? তো অ্যাসাইনমেন্টের পরে আমি এটা একটু মুছে দিই, এটা লেখা থাকলে আসলে বোঝা যাবে না। তো মনে করেন এটা আমার একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের ভিতরে ভিতরে আমি অনেক ইনটেক্স সাইটেশন করছি, এখন আমি রেফারেন্সটা লিখবো। তো রেফারেন্স হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট যেখানেই শেষ হোক না কেন, সেখান থেকে এন্টার চাপ দিয়ে 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 একটা নতুন পেজে যাবেন। হুম, একটা নতুন পেজে যাবেন এবং নতুন পেজে যে এটা মাঝে নিয়ে আসবেন, মাঝে নিয়ে লিখবেন হচ্ছে রেফারেন্সেস, রেফারেন্সেস, এবং এই জিনিসটা আপনি বোল্ড করে দিবেন, বোল্ড। চাইলে এটা একটু সাইজে বড় করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে এইখান থেকে আমার একটার পর একটা রেফারেন্স লেখা আমি শুরু করব। তো একটার পর একটা রেফারেন্স লেখা যে শুরু করব, এটা লেখার সিস্টেমটা কি, এটা প্রপার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা যদি একবার ক্যাপচার করতে পারেন তাহলে মোটামুটি সবকিছুর জন্য আপনারা পারবেন। কিন্তু আনফরচুনেটলি আমি মনে হয় আজকে টাইম পাবো না, আমাদের বোধহয় টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনাদের টাইমটা বেশ কম। আমার মর্নিং মর্নিং ব্যাচে আমি মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো টাইম পেয়েছিলাম, যার কারণে রেফারেন্স লিস্টটা শুরু করে আগাইতে পারছিলাম। তো আপনার যেহেতু টাইম কম, আমি আপনাদেরকে এটার একটা রেকর্ডেড ভার্সন দিব। অর্থাৎ যেটুকু বুঝাইছি ইনটেক্স সাইটেশন পর্যন্ত বুঝাইছি, এখন এরপরে রেফারেন্স লিস্ট থেকে দেখা শুরু করবেন যে রেফারেন্স লিস্ট থেকে কিভাবে রেফারেন্স লিস্টটা করে। তো আমি একটু শর্টকাটে অ্যাসাইনমেন্টের কথা একটু বলে দেই। অ্যাসাইনমেন্টের কথা নিয়েও ভিডিওতে ডিটেল থাকবে, তারপরেও আপনাদেরকে আরেকটু বলে দেই। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক, হোয়াট আর দ্য এথিক্যাল ইস্যুস অফ ডেভেলপিং এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটা আমাদের অ্যাসাইনমেন্টের টপিক। ঈদের পরে অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিবেন, অনলাইনে জমা দিবেন। তো অ্যাসাইনমেন্টটা করতে হবে 300 ওয়ার্ডের মধ্যে, মাত্র 300 ওয়ার্ডস। খুবই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে। কিন্তু এই অ্যাসাইনমেন্টের স্পেশালিটিটা হচ্ছে যে এখানে প্লেজারিজম 5%-এর বেশি থাকতে পারবে না, এবং আপনি জেনারেটিভ এআই বা এইগুলা ইউজ করতে পারবেন সবই, কিন্তু প্রত্যেকটার প্রপার সাইটেশন থাকতে হবে। প্রতিটা ইনফরমেশন, আপনি এজিআই সম্পর্কে জানেন না, ঠিক আছে, ভালো কথা। তো এজিআই এর সংজ্ঞা কি, এই সংজ্ঞাটা যদি কোনো পেপার থেকে পান, কোনো ওয়েবসাইট থেকে পান, সেই ওয়েবসাইটকে সাইট করতে হবে, এবং রেফারেন্স লিস্টে সেই ওয়েবসাইটের প্রপার সাইটেশন যে স্ট্যান্ডার্ড আমি শিখাবো, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো এই রিলেটেড আরো কথা, মানে যেহেতু আমি এখনো রেফারেন্স লিস্ট বানানো শিখাই নাই, আহ, আপনাদের টাইম অ্যাকচুয়ালি কম, আর মাত্র 7-8 মিনিট আছে, আমার আরেকটা ক্লাস আছে অ্যাকচুয়ালি 3টার থেকে। তো এই সময়ের স্বল্পতার জন্য লাইভ ক্লাসে আমি পুরোটা দেখাইতে পারলাম না। আমি আপনাদেরকে একটা রেকর্ডেড লেকচার দিব, সেখান থেকে আপনারা দেখা শুরু করবেন হচ্ছে যে ইনটেক্স সাইটেশন পড়ানোর পর থেকে, হ্যাঁ, রেফারেন্স লিস্ট থেকে দেখা শুরু করবেন। বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, কারণটা হচ্ছে যেহেতু সময়ের সংক্ষিপ্তর কারণে এইটা আমি বেসিক্যালি আমার মর্নিং ব্যাচে, তার মানে হচ্ছে গতকাল বৃহস্পতিবার বা তার আগে মঙ্গলবার আমি আরো দূরে নামতে পারছিলাম, আর একটু নিচে নামতে পারছিলাম, আরো অনেক কিছু বলতে পারছিলাম। But আপনাদের এখানে টাইমটা খুব কম দেওয়ার কারণে আমি আর নিচে গেলাম না। আর ইনফ্যাক্ট আমারও 3টা থেকে একটা ক্লাস আছে। তো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এটা একটা রেকর্ডেড ক্লাস আসবে, অবশ্যই রেকর্ডেড ক্লাসটা আগে দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে। আচ্ছা, মোহাম্মদ ইমন হোসেন, Yes, sir. তাইম ইসলাম তাজ, Present, sir. পলক আহমেদ, Present, sir. আব্দুল্লাহ জুবায়ের, রফিকুল ইসলাম, Present, sir. জুনায়েদ ইসলাম ওয়াসি, এমডি আলী হোসেন, Sir. মাহবুব বিন আবু বকর, Yes, sir. রিয়াজ হোসেন, Yes, sir. সাদিক আলম রিদি, মোহাম্মদ রিপন আলী, মিনহাজুল ইসলাম,
মোসাম্মদ কমালিকা হক তনু, এমডি রেমন আলী, রাজকুমার শীল, কি ব্যাপার, মেহেদী হাসান, Present, sir. এমডি আলামিন, ইরতিজা হাসান রামিম, Present, sir. নিজামুদ্দিন তুহিন, Yes, sir. আক্তার হোসেন, মোবাশ্বের রহমান, রিফাত হোসেন। আচ্ছা, কারোটা মিস গেছে বা আগে ছিল আপনাদের মধ্যে কেউ? আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিয়েন। তবে ওই যে বললাম যে অনলাইনে আরেকটা কন্টেন্ট আসবে, ওই কন্টেন্টটা আজকে বানাইতে পারবো কিনা শিওর না। আহ, কালকে আবার আমার মাস্টার্সের এক্সাম, তো তো আমি একটু ব্যস্ত থাকতে পারি। আমি চেষ্টা করব যে যত দ্রুত, আজকে যদি পারি আজকেই দেওয়ার চেষ্টা করব। তবে ওটার মধ্যে লাস্টের দিকে আপনাদের অ্যাসাইনমেন্টের কথা বলা থাকবে, অ্যাসাইনমেন্টের ডিটেলটা বলা থাকবে, কি করবেন, কেমনে করবেন, কিভাবে জমা দিবেন, সবকিছুই বলে দিব। আর গুগল ক্লাসরুমে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, সেখানে আমরা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করব। তার মানে হচ্ছে টাইপ করা, হ্যাঁ, হাতে লেখা না, টাইপ করা। তো টাইপ করা অ্যাসাইনমেন্ট জমা দিব, কারণ বেসিক্যালি আমি আপনাদের এই লেখাটা বা প্লেজারিজম চেকিং সফটওয়্যারে ফালাবো। সো ওই বিষয়টা বুঝবেন। ঠিক আছে, আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন বা কনফিউশন?